দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক আজ আমাদের আলোচনার বিষয় শীতে ডায়াবেটিস রোগীদের করণীয়, এবং আলোচনার জন্য আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন ডায়াবেটিস মেডিসিন ও হরমোন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ মান্নান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। জি, আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রিত করার জন্য আজকের এই টেলিভিশন। স্যার, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, শীতে ডায়াবেটিস রোগীদের করণীয়। শীত মানে কিন্তু বাঙালির জন্য একটা উৎসব আয়োজনের একটা মৌসুম আর কি। এই সময় পিঠাপুলি থেকে শুরু করে নানান রকমের খাবারের কিন্তু আয়োজন থাকে। তো তেমনি যারা ডায়াবেটিক রোগী আছেন তাদেরও ব্যতিক্রম নয়, তারাও চান একটু পিঠাপুলি বা এই উৎসবগুলোকে উপভোগ করবার জন্য, কিন্তু পাশাপাশি একটু খেয়াল রাখতে হয় যে আসলে ডায়াবেটিস তো ডায়াবেটিসটাকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো একটু জানতে চাই যে শীত এলে ডায়াবেটিস রোগীদের মধ্যে আসলে কোন ঝুঁকিগুলো সবচেয়ে বেশি বাড়তে পারে? আমি তার আগে একটু কথা বলতে চাই যে ডায়াবেটিস এমন একটা রোগ যেটা একবার হলে সারা জীবনই এর বোঝা বহন করতে হয়, এর চিকিৎসা করতে হয়, একে সব সময় একে গুরুত্ব দিতে হয়। সুতরাং আমাদের এই ডায়াবেটিসকে এক নম্বরে হলো গুরুত্ব দিতে হবে, একে মেনে নিয়ে সব সময় তার কন্ট্রোল রাখতে হবে। ডায়াবেটিসের যত্ন মানে নিজের যত্ন, মানে এটা সব সময় মনে রাখতে হবে। এটা শীতকালে গরমের কালে এটা কোনো বিষয় না, তবু শীতকাল আসলে মানুষ একটু ঝিমিয়ে যায়, মুভমেন্টটা একটু কম থাকে, খাওয়ার প্রবণতা একটা, এই শীতের পিঠা, বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো, এগুলাতে মানুষের খাওয়ার অত ডায়াবেটিসটা কন্ট্রোল কম হয়ে যায়। সুতরাং এটার বিষয়ে গুরুত্ব দিতে হবে। এবং আমি সব সময় বলি যে আপনার টার্গেট পয়েন্ট থাকতে হবে। আপনার জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে একটা টার্গেট থাকবে, সেই রকম এই ডায়াবেটিস কন্ট্রোলের জন্য একটা টার্গেট থাকতে হবে। টার্গেট না থাকলে মানুষ কোনো দিন সে তার অ্যাচিভমেন্ট করতে পারবে না তার টার্গেটে। সুতরাং শীতে একটু মুভমেন্ট কম হওয়ার জন্য, শীতে মানুষ একটু চলাফেরা কম হওয়ার জন্য এটা হতে পারে। তবে আপনি বলছিলেন যে শীতে আসলে মুভমেন্ট একটু কম হয়, তো শীত আসলে কিন্তু ওই যে হাঁটা চলার যে বিষয়টা, ডায়াবেটিস রোগীদের যে রুটিন অনুযায়ী হাঁটতে হয়, সকালবেলায় বিশেষ করে দেখা যায় যে তারা হাঁটতে বের হন, সেই ক্ষেত্রে আসলে শীতের সময়তে একটু স্টিফনেস কাজ করে বডিতে বা একটু জড়তা কাজ করে। তাহলে তাদের জন্য কি কোনো ব্যতিক্রম কোনো রুটিন তৈরি করে দেওয়া যায় কি না, যে তারা আসলে কোন সময়টাতে হাঁটাচলা করলে তাদের যে ব্যক্তিগত যে রুটিন ওয়াইজ তাদের যে চলাফেরা সেটা যাতে ঠিক থাকে? জি, ডায়াবেটিস এমন একটা রোগ দিন দিন বেড়েই চলছে, একে কন্ট্রোল করতেই হবে যেভাবে হোক। সুতরাং আমি মনে করি যে ডায়াবেটিস যেহেতু নীরবঘাতক রোগ, হঠাৎ একটা মানুষের অনেক রুগী এসে বলে যে আমার তো ডায়াবেটিস মোটামুটি ভালোই আছে, আমি তো আমার মিষ্টি খেলেও বা পিঠাপুলি খেলে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু সে তো জানে না যার ভিতরে ভিতরে এটা অনেক অর্গানকে নষ্ট করে দিচ্ছে। টার্গেট অর্গান যে সমস্তগুলো আছে সেগুলোকে তার মানে ধ্বংস করে দিচ্ছে, যেমন কিডনি, চোখ, হার্ট, তারপরে পায়ের পছন, পা কাটা, এগুলো খুব ক্ষতিকর বিষয়। এগুলোতে সে বুঝতে পারে না। প্রায় 62% রুগী জানে না যে তার ডায়াবেটিস আছে আমার দেশে। এমন একটা আর প্রতি বছরে এর যে মৃত্যুর সংখ্যা বাড়ছে, প্রতি 5 সেকেন্ডে একজন করে মৃত্যু হচ্ছে, এবং ওই সময়ের মধ্যে আবার নতুন করে 2 জন ডায়াবেটিস নতুন গ্রো করতেছে, মহামারী আকারে। সুতরাং এটাকে গুরুত্ব না দিলে সবচেয়ে মানুষের, এটাই আমাদের দেশ তো ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে ইকোনমিক বার্ডেন হয়ে যাচ্ছে এটা। এই যখনই ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিস সাথে কতগুলো রোগ সঙ্গে থাকেই, যেমন প্রেশার, হাইপার টেনশন, তার সঙ্গে থাকে কিডনির সমস্যা থাকতে পারে, তার সঙ্গে ডিসলিপিডিমা, কোলেস্টেরল, আর তো আরেকটা জিনিস বলবো যেটা ওবেসিটি। এখন বাচ্চা ছেলে মেয়েদের অল্প বয়সেই বেশি ডায়াবেটিস ধরা পড়তেছে। সেটার কারণ আসলে কি হতে পারে? সেটার কারণ হলো কি, এখন হলো কি আরবানাইজেশন, নগরায়ন হচ্ছে, বিল্ডিং টিল্ডিং বিভিন্ন জায়গার, সে মুভমেন্ট নাই, খেলাধুলার জায়গা নাই, মানে খাওয়ার প্রবণতা। এখন ছেলেফেলেদেরকে
অনেক প্রেশার দিয়ে তাকে স্কুলে নিয়ে যাওয়া, তাদের কোনো মুভমেন্টের, স্কুল থেকে খাওয়ার যাওয়ার আর আসার মধ্যে এই কাজ, তাদের খেলাধুলার কোনো সময় নেই। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু বললেন এটা খুবই গুরুত্ব দিতে হবে এবং বাপ মা তার ছেলে মেয়েকে অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। আর্লি মানে এসে খাওয়া, আর্লি ঘুমানো এবং স্ট্রেসফুল কাজ থেকে তাকে আমরা বিরত রাখবো। বলছিলেন যে তরুণদের মধ্যে কিন্তু এখন ডায়াবেটিসটা দেখা দিচ্ছে এবং তার অন্যতম কারণ হচ্ছে স্থূলতা। তাদের যে খেলাধুলার ব্যাপারটা, যে বয়সে আসলে খেলাধুলা করবার কথা, সেই বয়সটাতে আসলে স্কুলে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, গাড়ি দিয়ে আসছি, এসির মধ্যে থাকছি এবং আশেপাশে যে জাঙ্ক ফুড বা আমাদের যে ফাস্ট ফুড আছে সেই খাবারগুলোই কিন্তু এখন আমাদের খাদ্য তালিকায় বেশি যুক্ত হয়েছে, যার কারণে কিন্তু ডায়াবেটিসটা বেশি ধরা পড়ছে। তো একটু জানতে চাই তরুণ সমাজকে আপনি কি বলতে চাইবেন যে তারা যাতে এই ডায়াবেটিসটা তাদের যাতে না হয়ে থাকে, কি করণীয় রয়েছে? প্রথম থেকেই শুরু করতে হবে। যখন আমাদের মেয়ে, যখন মারা যখন কনসিভ করবে তখন থেকে তার একটু ওয়েট কমায় নিতে হবে তার। আচ্ছা, ওই টাইমে যদি তার যদি ওয়েট বেশি ওয়েট থাকা অবস্থায় সে যদি কনসিভ করে, এমনি ইউজুয়ালি অনেক সময় দেখা যায় যে অনেক ওবেসিটি হলে কনসিভ করতেও কষ্ট হয়। তার কনসিভ যদি করে তখন থেকে ওই বাচ্চার যত্ন নিতে হবে, তাকে আইডিয়াল ফুড, যে সমস্ত নিউট্রিশাস ফুড দিতে হবে, তাকে ঠিক টাইমে প্রতি 3 মাস বা ওই কয়েক মাস পর পর চেক করতে হবে যে ডায়াবেটিস কতটুকু আছে বা নাই, এটা দেখতে হবে। দেখার সঙ্গে তার ওয়েট গেইন করতেছে না বাড়তেছে, কনসিভ করার পরেও তাকে এই সমস্ত ফলো আপে রাখতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের মেয়েরা ওই যখন কনসিভ করলো যে বেশি খাওয়া যাবে না, যাবে না, এটা খুব ভুল ধারণা। আমাদের একটা ডেভেলপমেন্টাল একটা আছে যে প্রতি আমাদের একটা মাসে মানে 1 কেজি করে ওজন বাড়ার একটা টার্গেট থাকে, যে তাতে ভয়ের কিছু নাই। আমরা যদি ডায়াবেটিস থাকে তার চিকিৎসা আছে, তার যেভাবে আমরা সাধারণত প্রেগনেন্সিতে আমরা সাধারণত ওই ট্যাবলেট দিয়ে বা মুখে খাওয়ার বড়ি দিয়ে চিকিৎসা করি না, এটা ইউজুয়ালি চিকিৎসা হলো। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছে শুনবো, তবে আমাদের সময় হয়েছে একটি বিরতির, তারপর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি শীতে ডায়াবেটিস রোগীদের কি করণীয় তা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম এ মান্নান। আমরা কথা বলছিলাম যে তরুণদেরকে আসলে আপনি কি পরামর্শ দেবেন যে তাদের যাতে হচ্ছে আর্লি এজে ডায়াবেটিসটা না হয়, সেক্ষেত্রে তারা কোন বিষয়ে নজর রাখবেন বেশি? এই তরুণেরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানে দিশাধারী, একে আমাদের ভালো করে গড়ে তুলতে হবে। এটা শুধু তরুণের দায়িত্ব না, এটা তাদের বাবা মা, পারিপার্শ্বিক যারা আছে তাদের দায়িত্ব। একে মানে সুন্দরভাবে তার জীবন গঠন, তাকে আমরা করি কি, তাকে সবাই এখন হলো কি চাকরি করে, হাজব্যান্ডও চাকরি করে, ওয়াইফও চাকরি করে, যার ফলে হয় দুইজনে চাকরি করে, মানে ছেলে মেয়ের হাতে, বাচ্চার হাতে দিয়ে যায় হলো ট্যাব দিয়ে যায়, মোবাইল দিয়ে যায়, তারপরে আপনার কম্পিউটারে চালায়, যার ফলে হয় কি তাদের ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হয় না, কাজ ওই বসে খাওয়া আর এই সমস্ত মোবাইল চালানো, হাতের এক্সারসাইজ। তা এইটা খুবই মানে গুরুত্বপূর্ণ যে বাবা মাকে অবশ্যই ছেলে মেয়েকে তাকে সময় দিতে হবে, যেভাবে হোক। তার কারণ হচ্ছে এরাই ভবিষ্যতের প্রজন্ম, এরাই ভবিষ্যতের মানে সমস্ত সমাজের একটা প্রতিনিধি হিসাবে থাকবে। সুতরাং এদেরকে ভালো করে গঠন করতে গেলেই বাবা মারও দায়িত্ব পালন করতে হবে, তাদেরকে স্কুলে মাঠে নিয়ে যেতে হবে, খেলতে নিতে যেতে হবে, তারা সময় মতো তাদেরকে সময় দিতে হবে। তাছাড়া তারা এই ধরনের এখনকার বাচ্চা, স্বামী স্ত্রীরাও বেশি বাচ্চা নেয় না, মাত্র একটা, ম্যাক্সিমাম 2টা। তারা একটা বাচ্চা যেহেতু সে যা চায় বলে, যে আমার অনেক রুগী আসে বলে যে স্যার আপনি একটু বলে দেন, কারণ আমি কইতেও পারি না, সইতেও পারি না। সুতরাং বেশি খুবই গুরুত্বপূর্ণ এটা, তাকে অবশ্যই তার হাত থেকে মোবাইল নিতে হবে এবং তাদেরকে হচ্ছে খেলার জন্য ব্যবস্থা করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে। স্যার, একটা কথা, যে তরুণদের মধ্যে এখন যে কিছু অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে যেমন ধূমপানের অভ্যাস আছে, বা অনেকে এখন অ্যালকোহল কনজাম্পশন করছেন, বা পাশাপাশি ধূমপানের পাশাপাশি আরো কিছু অল্টারনেট এরকম ধূমপাই কিছু বিষয় বের হয়েছে। তো আসলে এই সব দিকটা তাদের স্বাস্থ্যের উপর কেমন ঝুঁকি ফেলতে পারে? এটা একটা মারাত্মক ঝুঁকি ফেলবে। ধূমপান আমরা বলি, মানে সবসময় তার আগে বলি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। ধূমপান
আমাদের যখনই ছেলে মেয়ে তার কোনো ফিজিক্যাল খেলাধুলা নাই, অ্যাক্টিভিটিস নাই, সুন্দরভাবে কোনো পরিবেশে যাবে সেটা নাই, তখন আইডিয়াল ব্রেন ডেভিল ওয়ার্কশপ, মানে যারা বসে থাকে তাদের ওই মস্তিষ্কটা শয়তানের খেলার কারখানা হয়ে যায়। সুতরাং তাদেরকে কাজ দিতে হবে সুন্দরভাবে, সেইভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিতে হবে। এই দরকার হলে একটা আপনি কিনে দেন, সাইকেল কিনে দেন, ট্রেডমিল কিনে দেন, বাসায় অন্তত তাকেও সঙ্গে নিয়ে কাজ করান, তারপরে তাকে ট্রেডমিলে দৌড়ান বা আপনি দৌড়াবেন। আপনার দেখা দেখি তো আপনার ছেলেমেয়েরা শিখবে। সুতরাং ফাদার মাদারের অনেক একটা দায়িত্ব এই ছেলে মেয়েদেরকে গড়ার বিষয়ে, একদম শুরু থেকে সেই বিষয়টা রাখতে হবে এবং দেখতে হবে যে ছেলের ওজন বেড়ে যাচ্ছে কিনা। অন্যান্য কারণেও হয়তো ওজন বাড়তে পারে, তার কারণে অন্যান্য হরমোনগুলো আছে যে সমস্ত, আমি মানে এই সমস্ত আজকাল যেহেতু ডায়াবেটিস সুতরাং ডায়াবেটিসের উপরেই আমি এইটাতেও অনেক সময় দেখা যায় যে খাওয়া বেশি বেড়ে যায়। বাচ্চাদের তো এখন অনেক ডায়াবেটিস হচ্ছে, যেহেতু ওবেসিটি হলে ইনসুলিনটা কাজ করতে। যদি ডায়াবেটিস ডেভেলপ করে থাকে সেক্ষেত্রে বুঝবেন কি করে যে তাদের ডায়াবেটিস ডেভেলপ হতে যাচ্ছে? সে মুটিয়ে যাবে, ওজন বেড়ে যাচ্ছে, তারপরে খাওয়ার রুচি বেড়ে যাচ্ছে, তারপর অনেক সময় তাদের অন্যান্য বয়স্ক ডায়াবেটিসের মধ্যে প্রস্রাব ঘন ঘন হচ্ছে, পানির পিপাসা বেশি লাগতেছে, এগুলো হতে পারে, তার নাও থাকতে পারে। তারপরে আমাদের খুঁজে বের করতে হবে, যদি ফাদার মাদারের ডায়াবেটিস থাকে সাধারণত এদের প্রবণতাটা অনেক বেড়ে যায়, অনেক গুণে বেড়ে যায়। সুতরাং আমাদের তার দেখবো যে তার ওজন বেড়ে যাচ্ছে। আইডিয়াল ওয়েট বলে একটা কথা আছে, বিএমআই, যেটা আমরা বডি মাস ইনডেক্স যেটা আছে, এটা আইডিয়াল ওয়েট রাখতে হবে। এটা যদি পার হয়ে যায় তাহলে তাকে আমাদের ওই ডায়েটটা দিতে হবে। হেলদি ডায়েট একটা খুব ইম্পর্টেন্ট। আমরা ওই সময় পাই না যে ফাস্টফুড নিয়ে এসে খাওয়াই দেয় বাচ্চাকে। সুতরাং এটা থেকে দূরে থাকতে হবে। আর একটা জিনিস রিসেন্ট না, এটাও অনেক কয়েক বছর হয়ে গেল, যে ওই পাউরুটি বা এই গমের রুটির এই সমস্ত জিনিসেও সুগারের পরিমাণ অনেক বেশি, ভাতের চেয়েও বেশি দেখা যাচ্ছে এখন। তো সুতরাং আমরা ওই তাড়াতাড়ির জন্য পাউরুটি বা ওই রুটি খাওয়া, ওটার থেকে বিরত থাকতে হবে। এটা তাড়াতাড়ি মুড়ি, চিড়া, এই সমস্তগুলোতে বেশি গ্লাইসেমিক ইনডেক্স একটা আছে কথা। এটা হলো যে সমস্ত ফুড সঙ্গে সঙ্গে গ্লুকোজ বেড়ে যায়, এগুলোর থেকে বিরত থাকতে হবে। আমাকে ব্রাঞ্চ ডায়েট খেতে হবে। বর্ডারলাইন ডায়াবেটিসের কথা অনেকে বলে থাকেন যে আসলে এখনো ডায়াবেটিস আমার ডেভেলপ হয়নি, কিন্তু বর্ডারলাইন ডায়াবেটিস আছে। জি, এটা প্রি ডায়াবেটিকও বলা হয়। বর্ডারলাইন ডায়াবেটিসটা হলো কি, যদি আমি ফাস্টিং তার একটা সুগারটা দেখি, তাহলে দেখব যে আমার তার 5.6 থেকে 7.78 এর মধ্যে, 7.8 এর মধ্যে যদি থাকে, তা বলবো যে এটা তার হলো মানে বর্ডারলাইন ডায়াবেটিস। আচ্ছা, বর্ডারলাইন ডায়াবেটিস আর প্রি ডায়াবেটিক বলা হয়। এটা কিন্তু আমরা জানি যে টাইপ 2 ডায়াবেটিস, যেটা দুই ধরনের মেইন ডায়াবেটিস, একটা বড়দের এবং ছোটদের। বাচ্চাদের যেটা টাইপ 1 ডায়াবেটিস, ওইটা ইনসুলিনই নাই, তাকে আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। টাইপ 2 যেটা বড়দের হয়, এটা কিন্তু 65% এই ডায়াবেটিসটা আমরা মানে প্রিভেন্ট করতে পারি। মানে এর থেকে উতরে নিয়ে আমরা যদি কীভাবে করতে পারবো, সেটা সেই ইয়ের থেকে, ডায়াবেটিস থেকে কীভাবে আমরা পরিত্রাণ পাবো, সেটা হলো কি নাম্বার 1, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটাতে কোনো পয়সা লাগে না। আপনি প্রত্যেক দিন সকালে এক্সারসাইজ করবেন, বডি ওয়েট রিডাকশন করবেন, স্বাস্থ্যকর খাবারটা খাবেন। আপনি স্বাস্থ্যকর খাবার সবাই হয়তো বলে যে আমি তো অত কিনতে পারি, স্বাভাবিক ভেজিটেবল, সবজি, এই সমস্ত জিনিসটা খাবার জন্য খুব উপযোগী খাবার, যেটা ডায়াবেটিস বাড়বো না। স্বাস্থ্যকর খাবার বললে মানুষ মনে করে যে ফাস্ট ফুড, এটা না। স্বাস্থ্যকর খাবার মনে করলে কিন্তু মনে করে যে আসলে অনেক কিছু খেতে হবে, অনেক দামি দামি খাবার, তা আসলে কিন্তু না। সুষম খাবার কিন্তু খুব সাধারণ খাবারগুলো হয়ে থাকে। আপনার কাছে আরো অনেক কিছু জানার আছে, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি। দর্শক, ডক্টর সনকল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সনকলে। আমরা আজ কথা বলছি শীতকালে ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে, এবং কথা বলবার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম এ মান্নান। আমরা কথা বলছিলাম শীতকালে ডায়াবেটিস নিয়ে। আসলে ডায়াবেটিস রোগটা যে আকারে বেড়ে চলেছে, বা বলতে পারি যে মহামারী আকার ধারণ করেছে, শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বে। তো আমরা চাই আসলে এটা প্রতিরোধ করতে, প্রতিকারটা আসলে পরে আসবে। তো প্রতিরোধ করবার জন্য আসলে কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে প্রত্যেকটা কথায় আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এইটাকে প্রতিরোধ করতেই হবে।
আদারওয়াইজ এই যেমন গত যে ডায়াবেটিসের 14 নভেম্বর যে বিশ্ব ডায়াবেটিস দিবস গেল, এইটার প্রতিপাদ্য ছিল ডায়াবেটিস এন্ড ওয়েলবিং, এবং তার টার্গেট পয়েন্ট ছিল একটা, সেটা হলো যে আপনাকে মানে যে আপনার কর্মস্থলে ডায়াবেটিসের মানে পরিবেশ গড়ে তুলতে হবে, যেমন স্ট্রেসফুল কাজ আপনার একটা ডায়াবেটিসের একটা অন্যতম কারণ হলো কি স্ট্রেসফুল। আপনি যখন যেখানে কাজ করতেছেন ওখানে যদি আপনার মানে সেই পরিবেশ না সৃষ্টি করে, তাহলে আপনার সব সময় আপনার স্ট্রেসফুল কন্ডিশন থাকবে, তখন হবে কি ডায়াবেটিস প্রবণতা এবং ডায়াবেটিস হয়ে যাবে। কারণ হচ্ছে স্ট্রেসফুল কারণে 4-5টা হরমোন এই মানে বডি থেকে সিক্রেট হয়ে ইনসুলিনকে বাধা দেয় কাজ করতে, সুতরাং তখন ডায়াবেটিস হয়ে যায়। সেই জন্য আপনার থাকবে যে টার্গেট পয়েন্ট হচ্ছে প্রতিরোধ এবং সচেতনতা গড়ে তুলতে হবে মানুষের মধ্যে, যে আপনার কারণ হচ্ছে সচেতনতার এমন দরকার যে একটা আমাদের দেশে তো ডেভেলপিং কান্ট্রি, এখানে তো সারা জীবনের চিকিৎসা, আর একটা ডায়াবেটিস রোগী যদি রোগ ডায়াবেটিস থাকে তার সাথে আর 2-1টা রোগী থাকেই, এক্সট্রা রোগ থাকে, সেই জন্য এই ইকোনমিক বার্ডেন হয়ে যায় সারা বিশ্বে। এইটা ইকোনমিক বার্ডেনের জন্য আমাদের সব সময় করতে হবে, চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে যে আমার যেন ডায়াবেটিস না হয়। আর ডায়াবেটিস না হওয়ার কীভাবে পদ্ধতিটা আমি 3-4টা পয়েন্ট বলি, যে পয়েন্টটা খুবই জরুরি সবার জন্য। নাম্বার 1 হলো আপনি প্রত্যেকদিন একটু 30 মিনিট বা 40 মিনিট হাঁটবেন। দ্বিতীয় হলো আপনার ওজন, যেটা বাড়তি ওজন আপনি কমাই ফেলা কিছুই না, ডায়েটিং করবেন, এক্সারসাইজ করবেন, সুন্দর পরিবেশ দেবেন। আর হলো স্ট্রেসফুল কন্ডিশন যেটা আপনার মধ্যে আছে, যে সবসময় আমাকে কেউ খোটা দিচ্ছে, বা ব্যবসায় আমার এমন বড় ব্যবসা নিছি, তার ছাড়া আমি একটা বড় চাকরি নিয়েছি, আমার নিচে অনেক কোঅর্ডিনেট যারা আন্ডার, মানসিক একটা চাপ যদি থাকে তাহলে ডায়াবেটিসটা আসলে যত রিল্যাক্স থাকা যাবে তত আপনার জন্য ভালো। রিল্যাক্সেশন থেকে একটা কথা মনে পড়লো, ঘুমের প্রভাবটা আসলে কেমন? এইটা বলতেই চাচ্ছিলাম যে ঘুমের একটা খুবই মানে এই পয়েন্টটা, এটা আমি বলি টেক হোম মেসেজ হিসাবে থাকবে। ঘুম, খাওয়া, সময় মতো খাওয়া, টাইম মতো ঘুমানো এবং আর্লি উঠা, এটা খুবই স্বাস্থ্যের জন্য দরকার, এবং ডায়াবেটিস প্রিভেনশনের জন্য বা প্রতিরোধের জন্য একটা খুবই অস্ত্র বলবো। কারণ সে আপনার ছেলে মেয়েকে নিয়ে বা আপনার পরিবারকে নিয়ে 8টার মধ্যে খাওয়া শেষ করবেন, তারপরে আপনি আর্লি ঘুমায় যাবেন, উইথিন 9 to 10-এর মধ্যে ঘুমায় গেলে ভালো। তার আর একটা হলো কি, যদি যত রাত করবেন তত আপনার জন্য ক্ষতি, এবং ব্রেনের যে সমস্ত বলছে এখন যে ব্রেন পরবর্তীতে ডিমেনশিয়া হয়ে যায়, ব্রেনের সেল শুকায় যায়, ডিমেনশিয়া মানে আস্তে আস্তে তার স্মৃতিশক্তি কমে যাবে। সুতরাং একটা কথা আপনি বলছিলেন যে হচ্ছে ডায়াবেটিস মানে আর্লি ঘুমিয়ে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের চিত্রটা কিন্তু একেবারে উল্টো। আমরা দেখা যায় ঘুমের ঠিক আগ মুহূর্তে কিন্তু খেতে বসি এবং খাওয়ার পরপরই কিন্তু ঘুমিয়ে যাই। তো এটা আসলে কতটুকু ক্ষতিকর স্বাস্থ্যের জন্য? কারণ হচ্ছে আমাদের এইটা একটা মানে 1 নম্বর খবর বলবো যে খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে শোয়া উচিত না। কারণ হচ্ছে আমরা খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পরে শোয়া, সেই জন্য 8টা যদিও খাই তাহলে 10টার মধ্যে ঘুমায় যেতে পারবেন। কারণ হচ্ছে আগেই যদি ঘুমায় তাহলে ওই জিনিসটা আপনার ডাইজেশন ভালো হবে না, আর কারো যদি গ্যাস্ট্রিকের ব্যাপার থাকে আরো বেশি প্রবণতা বেশি বেড়ে যাবে। সুতরাং এবার একটু আমরা চলে আসতে চাই ইনসুলিনের কথা, সময়ের স্বল্পতা রয়েছে যেহেতু, তাই একটু আপনার কাছ থেকে ইনসুলিনের ব্যাপারে জানতে চাই যে ডায়াবেটিস নিয়ে আসলে বিশেষ করে শীতকালে ইনসুলিন নিয়ে কিন্তু অনেক ধরনের কথা বা অনেক ধরনের কুসংস্কার রয়েছে। তো ইনসুলিন সংরক্ষণের জন্য হচ্ছে আসলে সঠিক নিয়মটা কি, বিশেষ করে শীতকালে কিভাবে ইনসুলিনটা সংরক্ষণ করব? ইনসুলিন নিয়ে মানুষের অনেক কথাবার্তা রয়ে গেছে। ইনসুলিন এখন তো আধুনিক মানে ইনসুলিন বের হচ্ছে এখন বর্তমানে, যে ইনসুলিন আসছে, ইনসুলিন লাইক যে সমস্ত ইনজেকশনটা আসতেছে, যেমন টিরজিপেটাইড, এটাতে জিএলপি অ্যান্ড GLP-1 এই দুটো একসঙ্গে আসছে, এবং আরেকটা আসতেছে 3টে একসঙ্গে, যে সপ্তাহে একবার দেওয়া যাচ্ছে। সেটাও আমাদের দেশে অলরেডি এসে গেছে। যেটা টিরজিপেটাইড যেটা আছে সেটা ওজনও কমায়, ডায়াবেটিসও ভালো কন্ট্রোল করায়, এটা একটা খুব ভালো সবারই জন্য। কিন্তু এটা হলো কি দাম একটু বেশি, সবারই জন্য এটা মানে প্রযোজ্য নয়, এই জন্য অ্যাফোর্ডেবিলিটি সবার থাকে না। আমাদের দেশে তো মানে দেখা যায় যে গরিব মানুষ যারা ম্যাক্সিমাম যাদের ডায়াবেটিস, তাদের করে কি 1 মাস ইনসুলিন নিয়ে আবার বাদ দিয়ে দিল। আর একটা হলো কি
এই যে 7 দিনে একবার ইনসুলিন দেওয়াটা এটা একটা সুবিধা। আর এটার একটা সুবিধা এই জন্য যে প্রত্যেক দিন 2-3 বার করে ফোড়া লাগতেছে না। তারপরে যাদের ওবেসিটি ওভারওয়েট আছে তাদের জন্য এটা ওয়েট কমায়, প্লাস ডায়াবেটিস কন্ট্রোল করায়। এটা নতুন যেহেতু আসলে নতুন যে ইনসুলিনগুলো রয়েছে সেগুলো আসলে তো এই ইনসুলিনগুলো আসলে শীতকালে কিভাবে সংরক্ষণ করব? অনেকে ফ্রিজে রেখে দেন, অনেকে ডিপ ফ্রিজে রেখে দেন। এটা একটা ভালো প্রশ্ন করেছেন যে এটা কিভাবে ইনসুলিন কিন্তু মানে আমাদের এই টেম্পারেচারে বিশেষ করে শীতকালে আমরা মানে ঘরেই রাখতে পারবো, ফ্রিজে রাখার দরকারও হবে না, যেখানে রোদ্রে যাবে না। কিন্তু আবার ফির ডিপ ফ্রিজে রাখা যাবে না, ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখা যাবে, রেখে কিন্তু দেওয়ার আগে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবং যদি যেটা ঘোলা ইনসুলিন সেটা আমাদের ভালো করে 2 হাতের মাঝখান দিয়ে 30 থেকে 40 বার ঘর্ষণ করতে হবে, যেহেতু ওটা মিক্সারটা ভালো হয়। আবার বড় জোরে ঝাড়া দেওয়া চলবে না, ইনসুলিনের স্ট্রাকচার আছে এলা ভেঙে যায়। সুতরাং মানে একটা শিক্ষণীয় বিষয় আছে, আমাদের এগুলা কিছু শেখায় নিতে হবে, তাহলে ইনসুলিনটা ভালো কাজ করবে। খুবই গুরুত্বপূর্ণ করে কথাটা বললেন যে আসলে ইনসুলিনটা কিভাবে ব্যবহার এবং সংরক্ষণ করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মান্নান আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ এবং সকল দর্শকের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। দর্শক, এই ছিল ডক্টর সানকলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরও।